মাস্কুলোস্কেলেটাল সিস্টেম মানে কি সকল বোনস জয়েন্ট পয়েন্ট হয় যেগুলো নিয়ে, তাই না? তো মাস্কুলোস্কেলেটাল সিস্টেম কি নিয়ে করতে হয়? মাস্কুলার সিস্টেম ইজ ফর্ম অফ বোনস, মাসেলস, জয়েন্টস, কার্টিলেজ, টেন্ডনস, লিগামেন্টস এন্ড কি বার্সাই। এই বার্সাই হলো মানে পর পর জয়েন্ট আছে না, জয়েন্ট গুলাকে বাইন্ড করে, বার্সাই হলো এরা। এই যে এই জয়েন্ট আর এই জয়েন্টটাকে বাইন্ড করতে সাহায্য করে। অবশ্য টেন্ডনও করে, অবশ্যই টেন্ডন করে, কিন্তু ইন্টারনালি এটাকে টাইট মানে লিঙ্কিং বা যোগ করতে সাহায্য করে হলো এই বার্সা। বোনস এর বিভিন্ন টাইপের বোন আছে, বুঝছো? ওটা বোনস এর শেষ নাই। স্পঞ্জি বোন আছে, ডেন্স বোন, তারপর লং বোন, শর্ট বোথ হয় যে টাইপের বোনস। এই যে বার্সা ফাইব্রাস টিস্যু লাইনিং এট দি জয়েন্টস, এরা জয়েন্টের এখানে এটা একটা লাইনিং এবং এটা মানে কানেক্ট রাখতে সাহায্য করে। এখানে কানেক্ট সবগুলোই রাখে, মাসেলও রাখে, লিগামেন্টও রাখে, সব মিলিয়ে জিলিয়ে রাখে সোজা কথা। ফাইব্রাস টিস্যু। তো এখানে কি বোনস, স্পঞ্জি বোনস আর ডেন্স বোনস। স্পঞ্জি বোনস বলতে বোঝায় যে মানে জ- ইয়ে কি বলে মানে বিশেষ করে লং বোন এর ভিতরে থাকে। স্পঞ্জি বোন মানে যেটা সফট বোন আর কি। তো located in the ends of long bones, ইয়ে তো চালু আছে না, কি বলে এটা রে, আই মিন শেয়ার তো দেয়া আছে। Located in the ends of long bones and the center of flat and irregular bones. Dense bones কি? Dense bone or cortical bone like the bone which covers the spongy bone. এই যে এটা। এই bones এর ভিতরে যেগুলো সফট, অস্থি মজ্জা টাইপের, বাট অস্থি মজ্জা না। বিশেষ করে লং বোন গুলোর ভিতরে নরম কিছু বোন থাকে, এটা হলো স্পঞ্জি বোন বলা হয়। এটাকে আবার কাভার করে রাখে চারপাশে, এটা হলো টেন্স বোন। ঘন ঘন বোন যেটা হলো টেন্স বোন আর কি, সোজা কথা। এর দরকার নেই। এবার আসি হলো টাইপ অফ বোনস। লং বোনস যেগুলো আমরা অলরেডি জানি, ব্যাচেলর পড়ে আসছি। তারপরে শর্ট বোনস, ফ্ল্যাট বোনস, ইরেগুলার, এগুলো হাবিজাবি। এই যেটা হলো লং বোনের একটা উদাহরণ। লং বোনস, ঠিক আছে? লং বোনস হ্যাজ এ সেন্ট্রাল shaft বা diaphysis made up of compact bone. Two ends epiphysis made up two cancellous bone, spongy made metaphysis দিতে পারে। সোজা এত কিছু কাহিনী মাইনি দরকার নাই। সোজা কথা এখানে একটাই জিনিস, সেটা হলো এই যে লং বোন আছে না, এই লং বোনের দুই সাইডে দুইটা এপিফাইসিস থাকে, বুঝছো? এই সাইড উপরের দিকে একটা থাকে আর নিচে থেকে একটা থাকে। এখানে একটা বিষয় জানার আছে, সেটা হলো, আর এটা হলো শ্যাফট, এই মাঝখানে এটা হলো শ্যাফট, হ্যাঁ? এই বোনস কিভাবে বাড়ে? বোনস বাড়ে হলো এই উপরে যে এপিফাইজিয়াল প্লেট, এপিফাইজিয়াল লাইন আছে না দুই সাইডে দুইটা, এপিফিজিয়াল এপিফিজিয়াল লাইনে যদি তোমার উম, আম, মানে মানুষ যখন বাড়ে বা বাচ্চা থেকে যখন বড় হয়, মূলত বাড়ে কিন্তু এই দুইটা জায়গা গ্রো করে। এই যে এপিফাইজিয়াল লাইন বলা হয় এটা। বাচ্চাদের যদি কোনো কারণে এপিফাইজিয়াল লাইনে কোনো ফ্র্যাকচার হয় কিংবা কোনো রেডিয়েশন হয়, তখন এটার গ্রোথ কমে যায়, তার মানে বাচ্চা শর্ট থাকবে। মাথায় রাখো, এটা আসে কোশ্চেনে। এপিফাইজিয়াল লাইন থেকে বোন গ্রো করে, আর এখানে যদি কোনো প্রবলেম হয় বাচ্চার গ্রোথ কমে যাবে। Epiphyseal plate. Epiphyseal plate is a layer of cartilage tissue located on located on the metaphysis from where the bone grows. এই যে অলরেডি যা বললাম, এক্সাম্পল কি, ফিমার এন্ড হিউমেরাস, ঠিক আছে? এই যে লং বোন, বহুত টাইপের বোন আছে। জয়েন্টস। এবার আসি হলো শর্ট বোনস। ক্যান্সেলিয়াস বোন কভার্ড বাই থিন লেয়ার অফ কম্প্যাক্ট বোন। কোনো দরকার নেই, শর্ট বোন মানে শর্ট, কার্পালস, টার্সালস এটসেট্রা। ফ্ল্যাট বোনস
two layer of compact bones separated by cancellous bone like skull ribs, etc. Irregular, varying size and shape like vertebrae and mandible. এইগুলো দরকার নেই। এই জন্য আমি যেটা এটা ইম্পর্টেন্ট হলো মূলত এটা, ইপিফেজিয়াল প্লেটে কোনো আঘাত বা রেডিয়েশন টেশন হলে বোন গ্রোথ কমে যাবে, বাচ্চা বড় হবে না, গ্রোথ স্লো হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা অলরেডি পড়ছি যে মাসেল এবং টেন্ডন, সরি টেন্ডন এন্ড লিগামেন্ট এর আগেও পড়েছিলাম আমরা। তো টেন্ডন এবং লিগামেন্ট এই দুইটা জিনিস ছোট ছোট দুইটা জিনিস লিখে রাখো, যদিও তোমরা জানো হয়তো অনেকে, বাট তাও একটু লিখে রাখো। টেন্ডন কি করে? বোন টু মাসেল কানেক্ট করে। এই বোনস থেকে এই যে বোনস থেকে এই যে এটা হলো টেন্ডন, এই বোনস থেকে মাসেল কানেক্ট করে, এটা হলো টেন্ডন। আর লিগামেন্ট হলো কি? বোন টু বোন, এই বোন থেকে এই বোন, এটাকে যারা কানেক্ট করে তারা হলো লিগামেন্ট। আমি আবার বলি, টেন্ডন হলো বোন টু মাসেল, লিগামেন্ট হলো বোন টু বোন, সোজা কথা। এই জন্য লিগামেন্ট হার্ড বেশি হয়। এরপরে আসলো কার্টিলেজ। হ্যাজ এ কুশনিং এফেক্ট, মানে কার্টিলেজ কুশনের মাধ্যমে, মানে একটা মানে যে কোনো কিছু থেকে মানে প্রোটেক্ট করতে সাহায্য করে, মানে একটা সরাসরি আঘাতটা বোনসের উপরে আসে না, কার্টিলেজের উপরে যায়। হ্যাজ এ কুশনিং এফেক্ট, ইনফ্লামেশন অফ কার্টিলেজ ইজ কল্ড কন্ড্রাইটিস। ইয়েস, ইনফ্লামেশন অফ কার্টিলেজ ইজ কল্ড কন্ড্রাইটিস। আর ইনফ্লামেশন অফ দি বোনস কি বলে? ইনফ্লামেশন অফ দি বোনস বলতে পারবা? ইন মাথায় আমরা আসতেছে। আসতেছে না মাথায়? অস্টিওমাইলাইটিস, অস্টিওমাইলাইটিস। হ্যাঁ ভাইয়া। Inflammation of cartilage is called chondritis, or inflammation of bones is called osteomyelitis, মাথায় রেখো। তারপরে degeneration of the articular cartilage leads to osteoarthritis. Yes, যদি আমাদের আর্টিকুলার কার্টিলেজ ডিস্ট্রয়েড হয় তখন এটাকে বলা হয় osteoarthritis। এই যে এই কার্টিলেজ বিশেষ করে নিতে নিতে থাকে এটা। অথবা এইভাবে বলা যায়, এই osteoarthritis এর একটা শর্ট করে একটা নোট লিখে রাখতে পারো। অস্টিও আর্থ্রাইটিসটা হয় মূলত ওয়েট বিয়ারিং জয়েন্টে, মাথায় রাখতে পারো। এই অস্টিও আর্থ্রাইটিসটা মূলত ওয়েট বিয়ারিং যে জয়েন্ট, সেখানে এই অস্টিও আর্থ্রাইটিসটা খুবই দেখা যায়। আর অস্টিওপোরোসিস মনে আছে গতকালকে বলছিলাম, অস্টিওপোরোসিস হইলে কি হয়? বোন ফাঁকা হয়ে যায়, ভিতরে ভিতরে ফাঁকা হয়ে যায়, বোনসের ডেন্স ঘনত্ব কমে যায়। আর এটা মেইনলি কেন হয়? ডিমিনারেলাইজেশনের কারণে, মানে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলা কম থাকে। ঠিক আছে, এবার আসলে জয়েন্ট। Free movable like ball and socket joint, partially movable like pivot rotation of skull on atlas, তারপরে hinge joint, elbow and knee joint, তারপরে immovable skull joint, কি apophyseal joint like between vertebra। এগুলো একটা না পড়লেও চলবে, কিচ্ছু আসে যায় না, না পড়লেও সমস্যা না। এবার আসলে মাসেল। ইনভলান্টারি লাইক কি স্মুথ মাসেল লাইক ফাউন্ড ইন ওয়াল অফ ইন্টেস্টাইন। চাইলেও ইনভলান্টারি মাসেল যেগুলো কি, যেগুলো আমরা চাইলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তুমি চাইলেও হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি বন্ধ করতে পারবো না, এগুলো ইনভলান্টারি মাসেল। ফাউন্ড ইন ওয়াল অফ ইন্টেস্টাইন, কার্ডিয়াক মাসেল এটসেট্রা। ভলান্টারি কি? স্কেলেটাল মাসেল, যে হাত পা নাড়াচাড়া করি, এগুলো আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি এগুলো। এরপরে আসলে মাসেল কম্পার্টমেন্টস, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, এটার সাথে কম্পার্টমেন্ট সিনেমার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, কোনো স্লাইড বাকি আছে কিনা? বিভিন্ন টাইপের জয়েন্ট ময়েন্ট আছে, এগুলো না দেখলে চলবে, আমার কিছু না। এই যে কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল হয়ে যাবে, স্মুথ মাসেল। এবার আসলে মাসেল কম্পার্টমেন্টস।
Muscles of each limb is formed of different compartments which can be seen on a cross section. এই যে যদি এখানে একটা একটা শুধু পায়ের উদাহরণটা দিছে মানে এক একটা জায়গার মাসেল এই এই কম্পার্টমেন্টটা এক এক রকম। এটা পায়ের মাসেল গুলা কি কি কিভাবে কি আছে সেটা দেখেছে। হাতেরটা হয়তো আরেক রকম হবে, এটাই স্বাভাবিক। তো এই একেকটা জায়গার মাসেলগুলা একেকভাবে বিন্যস্ত এবং এটাকে ওই মাসেলের কম্পার্টমেন্ট বলে। ইচ অফ দিস মাসেল কম্পার্টমেন্টস আর সেপারেটেড বাই এ টাফ লেয়ার অফ কানেক্টিভ টিস্যু কল্ড ফেসিকা। মানে হলো এই যেমন এটা একটা মাসেল, এটা একটা মাসেল, এইটা একটা মাসেল, এটা আরেকটা মাসেল। বিভিন্ন মাসেলগুলা যারা গরুর রান অথবা ছাগলের রান খাইছো তারা হয়তো খেয়াল করে নেক্সট টাইম তাজা থাকলে দেখো মানে কাটা থাকলে প্রত্যেকটা মাসেল গুলা আলাদা আলাদা একটা পাতলা আবরণযুক্ত পর্দা দ্বারা আবৃত থাকে প্রত্যেকটা মাসেল। এইটাকে বলা হয় মানুষের সূত্রে ফ্যাসিকা। ঠিক আছে? ইচ কম ইচ কম্পার্টমেন্টস হ্যাজ ইটস ওন নার্ভ সাপ্লাই অ্যান্ড ব্লাড সাপ্লাই এবং প্রত্যেকটা আলাদা আলাদা কম্পার্টমেন্টের আলাদা আলাদা ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই থাকে। প্রবলেমটা এখানে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হলো এখানে অনেক সময় কম্পার্টমেন্ট সিনড্রোম হয়। মনে রাখবা টাইট প্লাস্টার এর জন্য সবচেয়ে প্রধান সমস্যা টাইট প্লাস্টার। এই টাইট প্লাস্টার হয় কি কম্পার্টমেন্ট সিনড্রোম হয়, হ্যাঁ? কম্পার্টমেন্ট সিনড্রোম হয়। আচ্ছা কম্পার্টমেন্ট সিনড্রোমের ভালো একটা ইম্পর্টেন্ট মনে রাখার একটা ভালো একটা যদি ওয়ে আমি বলি যে পেশেন্টের ওটির পরে ধরো কোনো কি বলে এই অর্থোপেডিক কোন একটা ওটি হলো। তো যেভাবে হোক তাকে কাস্ট পরানো দরকার তো সেইভাবে কাস্ট পরাইছে। হলো কি এরপরে পেইন করানোর জন্য ওষুধ দেয়। আসলে হয় কি কম্পার্টমেন্ট সিনড্রোমে পেইন বা অপয়েড অ্যানালজেসিক কাজ করে না। মাথায় রেখো। লিখে রাখতে পারো। কম্পার্টমেন্ট সিনড্রোমে অপয়েড অ্যানালজেসিক কাজ করে না। ব্যথা কমায় না। ভাই এমন একটা পেশেন্ট পাইছি। পাইছিলা? হ্যাঁ ভাইয়া, অনেক ব্যথার ওষুধ দেওয়ার পরে মানে অ্যানালজেসিক দেওয়ার পরে ব্যথা কমে না। জি। এটা হলো কম্পার্টমেন্ট সিনড্রোম। টাইট প্লাস্টারের কারণে হয় এরকম। তো যদি এখানে রানের একটা ছবি দিছে মোস্টলি রানে হয় আরেকটা হলো আর্মসও হয়। তো রানেরটা কি বলছে রানেরটা দিয়ে উদাহরণটা দেয় বেশি কম্পার্টমেন্টাল সিনড্রোম অফ থাই intercompartmental pressure is measured once compartmental pressure becomes elevated fasciotomy is the treatment for compartment syndrome বিষয়টা হলো মানে যখন টাইট প্লাস্টার হয় অত্যাধিক চাপে এই যে তোমার ইয়ে আছে না ইন্টারনাল যে স্ট্রাকচার গুলো ডিস্ট্রয় হয়ে যায় মানে অত্যাধিক চাপে এগুলা ভিতরে ভুলে যায় ভিতরে পুরো নার্ভ সাপ্লাই তারপরে ব্লাড সাপ্লাই গুলো ডিস্ট্রয় হয়ে যায় ঠিক অভ্যন্তরীণ তো এরকম হলে মেইন ট্রিটমেন্ট হলো ফ্যাসিওটমি এটা আবার হাতের উদাহরণ দিছে বাট পায়ের উদাহরণ দেওয়া যেতে পারে কোনো সমস্যা না এই মানে টাইট প্লাস্টের কারণে এটা মনে হয় আমি যেটা বলতে চাচ্ছিলাম টাইট প্লাস্টারের জন্য তোমার ভিতরের ইন্টারনাল যে স্ট্রাকচার একদম ফুললি ড্যামেজ হয়ে যায় একদম মনে করো ভেসেল নার্ভস হলে একদম ড্যামেজ হয়ে যায় এটাকে বলে কম্পার্টমেন্ট সিনড্রোম এবং এটার মেইন ট্রিটমেন্ট হলো ফ্যাসিওটমি ফ্যাসিওটমি করলে কি হয় এই ইন্টারনাল যখন টাইট প্লাস্টার হয় তখন অত্যাধিক প্রেসার হয়ে যাওয়ার কারণে এটা যখন কেটে দেওয়া হয় মানে হাড়টা যখন কেটে দেওয়া হয় যেভাবে প্রেসারটা বের করে দিতে হবে ভিতর থেকে এটাই হলো ফ্যাসিওটমি আর এটা যদি না করায় পুরো অ্যাম্পুটেশন করতে হবে এই একটা ভেজাল এবার আসলে টেন্ডনস আর কম্পার্টমেন্ট সিনড্রোম কিন্তু খুব ইম্পর্টেন্ট ও অলরেডি বলছি টেন্ডন অ্যাটাচ বোন টু মাসেল আর লিগামেন্ট হলো অ্যাটাচ বোন টু বোন মেনিসকাস আছে থিন কার্টিলেজ লেয়ার বিটুইন বোনস এন্ড জয়েন্টস এবার আসলে ল্যাবরেটরি ডায়াগনস্টিক টেস্ট হাবি যাবে বোন স্ক্যান এ ফ্লুরোস্কোপিক এক্স-রে অফ দি বোনস
After IV injection of a radioisotope such as technetium, gallium, etc. Indications কি to detect bone tumor এটা কেন হয় এই যে fluoroscopic x-ray of bones করা হয় হলো বোনের টিউমার আছে কিনা অথবা ইনফ্লামেশন অফ দি বোনস আছে কিনা মানে ওস্টিওমাইলাইটিস আছে কিনা এটা এটার আগে প্রি অপারেটিভ নার্সিং কেয়ার আমরা কি করব ইনফর্ম কনসেন্ট অবশ্যই পেশেন্ট ইনফর্ম কনসেন্ট নিতে হবে হোল ফ্লুইড ফর 4 hours বিফোর দ্য প্রসিডিওর আচ্ছা কারণটা হলো এই 4 ঘন্টার আগে কোনো পানি জাতীয় খাবার বন্ধ করে রাখতে হয় কারণটা হলো যে তোমার বেশি বডিতে যদি বেশি পানি থাকে তখন ওই তোমার ওই কি বলে 4 ঘন্টা আগে যদি আগে ধরে রাখলে ডাইটা ডিস্ট্রিবিউট হতে মানে ইজি হয় যে ডাইটা রেডিও আইসোটোপ ডাই দেওয়া হয় না বা এই ডাইটা হোল বডিতে ছড়ায় যেতে সাহায্য করে after injection patients must drink 4 cups of water which helps to excrete any extra isotopes post test care ki encourage oral fluids no radiation precautions necessary yes এটা very important no radiation precautions necessary কেন কারণ এই তোমার এই বোন স্ক্যানের জন্য যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন মানে আরএআইইউ সরি যে আয়োডিন ডাই বা আয়োডিন তো ডাই তো না মানে আইসোটোপ ডাই বা যে ডাই যেটাই বলি না কেন যেটা ব্যবহার করা হয় এটা খুবই মানে তোমার রেডিয়েশন মাত্রা খুবই কম এই জন্য প্রিপারেশনের দরকার নেই কিন্তু আরএআইইউ মানে রেডিও অ্যাক্টিভ আপটেক আর রেডিও অ্যাক্টিভ আর রেডিওঅ্যাক্টিভ আই কি? আই ফর আম রিঅ্যাক্টিভ রিঅ্যাপটেক ইনহিবিটর। ইয়েস রেডিওঅ্যাক্টিভ রিঅ্যাপটেক ইনহিবিটরস রাইট ইয়েস। তো এই আরএআইইউ তে এই রেডিয়েশনের ডোজ বেশি। এইজন্য আরএআইইউ তে কিন্তু প্রয়োজন পড়ে। প্রিকশনের প্রয়োজন পড়ে, হ্যাঁ? এটা ইম্পোর্টেন্ট এই লাইনটা। নো রেডিয়েশন প্রিকশনস নেসেসারি এই ক্ষেত্রে। তারপরে ডেক্সা স্ক্যান বা বোন ডেনসিটি টেস্ট। দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা। আচ্ছা আরেকটা জিনিস একটু বলি আমরা এটা অলরেডি পড়ছি স্ট্রেন ভার্সেস স্প্রেইন এটা আমরা ব্যাচেলরে পড়ছি তাও একটু বলে দেই হালকা আছে যেহেতু স্ট্রেন হলো টিয়ার মাসেল অর টেন্ডন্স মাসেল টিয়ার অথবা টেন্ডন স্ট্রেন আর স্প্রেইন হলো টিয়ার অফ লিগামেন্টস যদি লিগামেন্ট ছিঁড়ে যায় সেটা হলো স্প্রেইন আর যদি মাসেল অথবা টেন্ডন ছিঁড়ে যায় সেটা হলো স্ট্রেন এটা মাথায় রেখো এটা জিজ্ঞাসা কোশ্চেনে পাওয়া যায় মাঝে মাঝে মেনিসকাস এর দরকার নেই আহামরি বোন স্ক্যান তো যে দেখতেছি এই অলরেডি এখানে লেখা আছে হোল্ড ফ্লুইড ফর 4 hours বিফোর বোন স্ক্যান কারণটা কি হেল্প টু ডিস্ট্রিবিউট দ্য ডাই ইন দি বোন এবার আসলো বোন বোন ডেন্সিটি সরি বোন স্ক্যান নো রেডিয়েশন প্রিকশন নেসেসারি লাইক আরএআইইউ অনলি ট্রেস অ্যামাউন্ট ইজ ইউজড এই জন্য রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ট্রিটমেন্ট রেডিয়েশন প্রিকশন নেসেসারি লার্জ ডোজ আর ইউজড মানে যেগুলোতে প্রিকশন প্রয়োজন পড়ে সেগুলোতে ডোজ অনেক হাই থাকে এই জন্য প্রিকশন নিতে হয় iodine in the form of iodide is made into two radioactive isotopes that are commonly used in patients with thyroid diseases ওই যে আরএআইইউ আমরা বললাম না মানে আয়োডিন 123 এবং 131 এই দুইটা টাইপের ব্যবহার করা হয় মোট কথা I-123 যেটা সেটা থাইরয়েডের কোনো প্রবলেম করে না বাট 131 thyroid cell কে destroy করে দেয় RAI radioactive iodine is safe to use in individuals who have had allergic reaction to seafood or X-ray contrast agents যাদের তোমার আচ্ছা আগে এই জিনিসটা হয়তো আমি যতটুকু মনে পড়ে এক্সরে করার আগে অনেক ওই যে এই কি জানি এক ধরনের একটা মেডিসিন খায়া নিতে হইতো কোনো টেস্ট মেস্ট কিচ্ছু নাই এগুলা তো কারো যদি এই আরএআই কারো যদি রেডিও অ্যাক্টিভ রেডিও আরএআই আই মিন যে ডাই ব্যবহার করা হয় মানে আয়োডিন ডাই ব্যবহার করা হয় তাদের যদি কোনো অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু
আহ, কি বলে ওই পেশেন্টদেরকে অ্যালার্জিক আগে জানাই নিতে হবে অথবা এরকম বলতে পারে যে এই ধরনের ইয়ে ইয়ে দেওয়ার আগে মানে ওষুধ দেওয়ার আগে মানে সরি এই ধরনের রেডিয়েশন দেওয়ার আগে জিজ্ঞাসা করে যে আপনার কি কোনো সামাজিক মাসে কোনো অ্যালার্জি আছে কিনা এই জাতীয় এগুলো জিজ্ঞাসা করে যদি সি ফুডে গবেষণায় দেখা গেছে সি ফুড যাদের অ্যালার্জি থাকে তাদের আর আইইউতেও অ্যালার্জি হয় বা কোনো প্রবলেম থাকে আর কি হ্যাঁ এই যে ডেক্সা স্ক্যান বা বোন ডেনসিটি টেস্ট বোন কি পরিমাণ ঘন সেটাই দেখা যায় হয় আর কি বোন ডেনসিটি dual energy x-ray absorptiometry measure the bone mass of multiple bones throughout the body indicated to study osteoporosis অসুবিধা খুবই ব্যবহৃত হয় এটা আসলে আর্থোস্কোপি যে ডেক্সা স্ক্যান এগুলো আর্থোস্কোপি insertion of fiber optic endoscope into a joint to visualize it indications কি পারফর্ম বায়োপসির জন্য করতে হতে পারে এরকম ল্যাপ্রোস্কোপিক ইয়ের সার্জারির মতো removal loss lose bodies from joint to perform surgeries এর প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভটা প্রায় কোশ্চেনে পাওয়া যায় প্রি অপারেটিভ প্রসিডিউর লাইক এনপিও 8 to 12 hours before the procedure দেখো এই যে এনপিও এখানে কেন 8 থেকে 12 ঘন্টা খালি পেটে থাকতো কারণ এখানে জেনারেল অ্যানেস্থেসিয়াতে এই ধরনের অপারেশন গুলোতে দেখো বড় এটা কিন্তু মোটামুটি বড়ই অপারেশন এগুলোতে জেনারেল অ্যানেস্থেসিয়া ব্যবহার করে এই জন্য আর সাধারণত এই হয় জেনারেশন অ্যানেস্থেসিয়া থাকে নাহলে স্পাইনাল অ্যানেস্থেসিয়া থাকে দুটার একটা এবার আসি হলো ইনফর্ম কনসেন্ট নিতে হবে প্রিপেয়ার ফর ক্রাচ ওয়াকিং ইফ দ্য প্রসিডিউর ইনভলভ লোয়ার এক্সট্রিমিটি যদি পেশেন্ট হাঁটার মানে লোয়ার এক্সট্রিমিটিতে হয় তখন হাঁটার তো প্রয়োজন পড়বে এই হাঁটার জন্য ক্রাচ ক্রাচ আমরা পড়বোই অলরেডি এখানে তো ক্রাচের কি বলে রেডি রাখতে হবে পোস্ট অপারেটিভ প্রসিডিউর কি অ্যাক্টিভিটি limitation for 2 to 4 weeks during which elastic bandage may be worn কারণটা কি এলাস্টিক দিতে হয় কারণটা হলো যে তোমার আমাদের হ্যালো তোমরা কি শুনতেছো এই ভাইয়া এখানে তো অনেক মানে পিন ড্রপ সাইলেন্ট অত্যাধিক মনোযোগ ইন্ডিকেট করতেছে আচ্ছা অ্যাক্টিভিটি লিমিটেশন ফর 2 to 4 days during which elastic bandage may be worn ইলাস্টিক ব্যান্ডেজ কেন দেওয়া হয় টু প্রিভেন্ট ডিবিটি অ্যাম্বুলেশন উইদাউট ওয়েট বিয়ারিং ইজ ইউজুয়ালি পারমিটেড ওয়ান্স সেন্সেশন রিটার্ন এই ওটির পরে যখনই তোমার সেন্সেশন চলে আসে তখন তোমার কি বলে নন ওয়েট বিয়ারিং মানে জয়েন্ট যেগুলা সেগুলোর উপরে ভর দিতে বা হাঁটতে বলা হয় অথবা ওয়েট বিয়ারিং ছাড়া যাতে হাঁটা চলা করা যায় সেক্ষেত্রে সেটা করলে ভালো পেশেন্টের ডিবিটি রিস্কটা একটু কমে আর আমরা অলরেডি জানি ওটির পরে সব ওটি না যেগুলাতে মানে মুভমেন্ট নিষেধ ওগুলা বাদে যত দ্রুত তুমি খাট থেকে সেরে মুভমেন্ট করবে ততই তোমার ডিবিটি রিস্ক কমবে এরপরে আসলে আর্থ্রোসেন্থেসিস আর্থ্রোসেন্থেসিস হলো অ্যাসপিরেশন অফ সাইনোভিয়াল ফ্লুইড ফর ভেরিয়াস ডায়াগনস্টিক প্রসিডিউরস বিশেষ করে এটা তোমার এই যে নি জয়েন্ট থেকে নেওয়া হয় যে এখান থেকে সাইনোভিয়াল জয়েন্ট ওই আল্ট্রাসাউন্ডের মেশিন দিয়ে এরপরে সাইড দিয়ে তোমার নিডল ঢুকে দেওয়া হয় সাইনোভিয়াল জয়েন্ট নেওয়ার জন্য অ্যাসপিরেশন অফ সাইনোভিয়াল ফ্লুইড ফর ভেরিয়াস ডায়াগনস্টিক প্রসিডিউরস পোস্ট টেস্ট কেয়ার কি অ্যাপ্লাই ইলাস্টিক কমপ্রেস ব্যান্ডেজ অ্যাজ প্রেসক্রাইবড রেজ দ্য এফেক্টেড জয়েন্ট ফর 8 to 24 hours এরপর আসলে মাইলোগ্রাফি এটা চলো আমরা একটা ব্রেক নিতে পারবো আসি